আচ্ছা, এবারে এবার আমরা শুরু করছি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ব্যাপারটা কি, বা আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের প্রয়োজনই বা কী? তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, ধরো আমাদের যদি এরকম একটা কোশ্চেন দেয় 1 to 2 x² dx, তাহলে তো এটা নর্মালি x³/3 1 to 2 এই লিখে দেবো, দিয়ে একবার এক্সের জায়গায় 2 বসাবো, মাইনাস এক্সের জায়গায় 1 বসিয়ে দেবো, মিটে গেলো ঝামেলা। তাহলে আমার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আলাদাভাবে শেখার কি দরকার? দরকার এখানটায় যে যদি এই x² না দিয়ে ধরো এখানটা একটা জটিল কোনো ফাংশন দিয়ে দিল, যে লগ সাইন অফ e⁴x, তাহলে এই ফাংশনটার কিন্তু আমরা জীবনেও ইন্টিগ্রেশন করতে পারবো না, এতদিন পর্যন্ত যা শিখে এসেছি, মানে অ্যালজেব্রিক মেথডে। তাহলে এই ফাংশনটার আমি ইন্টিগ্রেশন কী করে করব? ঠিক এই ক্ষেত্রেই আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা দরকার পড়ে, ঠিক আছে? তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এর আমাদের মেনলি দুটো মেন থিওরাম, দুটো মেন রেজাল্ট আর কি। এক নম্বর হচ্ছে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, বা এটাকেই বলা হয় গাউস লিজেন্ডার ফর্মুলা। আর 2 নম্বর হচ্ছে নিউটন কোটস ফর্মুলা। নিউটন কোটস ফর্মুলা। এই দুটো হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মেন দুটো আর কি রেজাল্ট বা থিওরাম। তো এই গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা বা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা বা গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা, এটা কোত্থেকে আসে? এটা আমরা দুটোই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করবার ফর্মুলা। এইটা আসে আমাদের নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা থেকে। এই গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা বা গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা, এটা আসে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাকে ইন্টিগ্রেশন করে। আর নিউটন কোটস ফর্মুলা কোথার থেকে আসে? নিউটন কোটস ফর্মুলা আসে আমাদের যে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা, যেটা সেইটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের নিউটন কোটস ফর্মুলা আসে, ঠিক আছে? এবার এই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা থেকে আবার আমাদের ট্র্যাপিজয়েডাল রুল, TRAPEZYDL ট্র্যাপিজয়েডাল রুল, বা সিমসন 1/3 রুল ইত্যাদি ইত্যাদি, সিমসন 3/8 রুল ইত্যাদি ইত্যাদি আসে। তো যাই হোক, সেগুলো আমরা পরে বলছি, এখনই বললে বুঝতে পারবে না। তাহলে আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করবার মেনলি দুটো ফর্মুলা, একটা হচ্ছে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা বা গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা, আর 2 নম্বর হচ্ছে নিউটন কোটস ফর্মুলা। তা গাউস লিজেন্ডার ফর্মুলাটা কোত্থেকে আসে? নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা থেকে, বা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে গাউস লিজেন্ডার আসবে। আর নিউটন কোটস কোত্থেকে আসবে? যে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলাটাকে ইন্টিগ্রেশন করলে নিউটন কোটস ফর্মুলা আসবে। তো আজকে আমরা এই গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা বা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, এইটা আমরা শিখব কী করে আসে। এটা আমার বইয়ের পেজ নাম্বার 59, ঠিক আছে, তার 6.2 আর্টিকেল, এখানটায় আমাদের জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটাকে এক্সপ্লেন করা আছে। তো ধরো আমাদের I=a to b f(x) dx এই ইন্টিগ্রেশনটা বার করতে দিয়েছে, এই ইন্টিগ্রেশনটা আমরা ইন জেনারেল নর্মাল ওয়েতে পারছি না, ঠিক আছে? তাহলে এবার আমাকে নিউমেরিক্যাল অ্যাপ্লাই করতে হবে। তো কি করব? এভাবে আমরা লিখব, লেট আস ডিভাইড a to b
in n sub intervals such that a is equals to x0 less than x1 less than x2 less than dot dot xn is equals to b। ঠিক আছে, আমি এ আর বি এই যে ইন্টারভ্যাল এ আর বি এটাকে এন সাব ইন্টারভ্যালে ভাগ করে দিলাম। কি করে না, তো এখানটায় x0 বলে একটা পয়েন্ট নিলাম, এখানটায় x1 বলে, এখানটায় x2 বলে ডট ডট করে এর আগে xn-1 সরি x0টা এইখানটায় শুরুতেই, এ মানেই x0, তারপরে এখানে x1 এটা x2 এটা x3 xn-1 এটা মানে xn। ঠিক আছে, তাহলে টোটাল এন খানা সাব ইন্টারভ্যালে ভাগ করে দিয়েছি এ আর বি এর মধ্যে এই পয়েন্টগুলোকে ইন্ট্রোডিউস করে বা ইনক্লুড করে। ঠিক আছে, সাচ দ্যাট লেন্থ অফ ইচ সাব ইন্টারভ্যালস ইজ এইচ। আমি অবশ্যই এ আর বিটাকে এনখানা সাব ইন্টারভ্যালে ভাগ করে দিয়েছি এই নতুন পয়েন্টগুলো মাঝখানে ইন্ট্রোডিউস করে, এবং শুধু সাব ইন্টারভ্যালে নেই, সাব ইন্টারভ্যালে শুধু ভাগ করিনি, সাব ইন্টারভ্যালগুলোর আবার ক্যারেক্টারিস্টিক্স কি, এরা সেম লেন্থ, মানে এখান থেকে এটার লেন্থ এইচ, এখান থেকে এটার লেন্থ এইচ, এখান থেকে এটার লেন্থ এইচ, সিমিলারলি লাস্টে সাব ইন্টারভ্যাল লেন্থ হচ্ছে এইচ। তাহলে লেন্থ অফ ইচ সাব ইন্টারভ্যাল ইজ এইচ। কেন আমি প্রত্যেকটা সাব ইন্টারভ্যালকে সমান দূরত্বে নিলাম, অসমান দূরত্বে নিলে অসুবিধা কী হতো? একটু আগে আমি বললাম গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলাটা কী বলে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটাকে ইন্টিগ্রেশন করলে আসে। তাহলে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে সাব ইন্টারভ্যালটাকে অবশ্যই ইকুইস্পেসড হতে হবে। সেই জন্যই আমি এ আর বি একে যে এনখানা সাব ইন্টারভ্যালে ভাগ করেছি, সেই প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ আমি সেম নিয়েছি। তবেই তো আমি এই সাব ইন্টারভ্যালগুলোর উপর নিউটন ফরওয়ার্ড অ্যাপ্লাই করতে পারবো, দিয়ে তারপরে ইন্টিগ্রেশন করলে এটা পাবো। ক্লিয়ার? বেশ, তাই হলো। দেন নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ এফ এফ এক্স ইজ ইকুয়ালস টু, আমরা যা জানি তাই লিখি, যে y0 প্লাস এস ইন্টু ডেল y0 প্লাস এস ইন্টু এস মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 2 ডেল স্কোয়ার y0 প্লাস এস ইন্টু এস মাইনাস 1 এস মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 3 ডেল কিউ y0 প্লাস ডট ডট। ক্লিয়ার? বেশ, তাহলে এবার এটার উপর আমি ইন্টিগ্রেশন এ টু বি চাপিয়ে দিই। সো I is equals to integration a to b f of x dx। তার মানে এফ এক্সের জায়গায় এই ভ্যালুটা আমি পুট করে দিলাম নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা। তার মানে এ টু বি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে y0 প্লাস এস ইন্টু ডেল y0 প্লাস, যদি আমি এটাকে গুণ করে দিই, প্লেন নর্মাল গুণ করে দিই, তাহলে এস স্কোয়ার মাইনাস এস বাই ফ্যাক্টোরিয়াল 2 ডেল স্কোয়ার y0। তারপরটা যদি আমি প্লেন এইটাকে যদি আমি প্লেন গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে এখানটা আসবে এস কিউব মাইনাস 3 এস স্কোয়ার প্লাস 2s বাই ফ্যাক্টোরিয়াল 3 ডেল কিউব y0। ঠিক আছে, দিয়ে প্লাস ডট ডট অফ ডিএক্স। এটাকে এত দূর পর্যন্ত পেলাম। এইবারে এখানটায় কিছু কিছু টেকনিক্যাল সমস্যা চলে এসছে। দেখো, প্রথমত আমার এখানটায় এই যে ইকুয়েশনটা লিখেছি, এই যে এক্সপ্রেশনটা লিখেছি, এখানটায় ভেরিয়েবল কোনগুলো, ডেল মানে y0 ডেল y0 ডেল স্কোয়ার y0 ডেল কিউ y0 বা এরপরে ডেল 4y0 ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, সেগুলো তো সব একটা ভ্যালু। আমরা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলে এগুলোর তো একটা ভ্যালু পেয়েছি, যে y0 মানে অমুক, ডেল y0 মানে অমুক, ডেল স্কোয়ার y0 মানে অমুক, আর একটা সংখ্যা। তাহলে এখানে ভেরিয়েবল কি, এসটা হচ্ছে ভেরিয়েবল। বেশ, কিন্তু ইন্টিগ্রেশন করছি এক্সের রেসপেক্টে, এটা তো হয় না। ভেরিয়েবল যা, তোমাকে তার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে আমাকে যেন তেন প্রকারে এই ডিএক্সটাকে ডিএস তাতে নিয়ে আসতে হবে। যেহেতু ভেরিয়েবল এস, তাহলে ডিএক্সের জায়গায় ডিএস নিয়ে আসতে হবে। সে কী করে নিয়ে আসবো পরের কথা, নিয়ে তো না হয় চলে আসলাম। এবার যেই আমার এই ডিএক্সের জায়গায় ডিএস চলে এসছে, তাহলে আমাকে লিমিটটাও চেঞ্জ করে দিতে হবে, কারণ এটা তো এক্সের লিমিট এ টু বি। যেই ডিএস চলে আসবে আমাকে এখানটায় এসের লিমিট বসাতে হবে।
তাহলে সেই জিনিসগুলো আমি করি। এটা দিয়ে দিলাম 1 নম্বর। অ্যান্ড হোয়ার এস ইজ ইকুয়ালস টু আমরা জানি এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ, ফরওয়ার্ড ইন্টারপোলেশন। তাহলে দিস ইমপ্লাই ডিএস মানে হয়ে গেল ডিএক্স বাই এইচ, এক্স জিরো তো কনস্ট্যান্ট, জিরো হয়ে গেছে, দ্যাট মিনস ডিএক্স ইজ ইকুয়ালস টু এইচ ডিএস। বেশ, তাহলে ডিএক্সের জায়গায় নেয় আমি এইচ ডিএস বসিয়ে দিলাম। এবার আমাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে। লিমিটটা কী করে চেঞ্জ করব? অ্যান্ড যেভাবে আমরা 11-12 লিমিট চেঞ্জ করে এসেছি, যদি এক্সের জায়গায় আমি এ পুট করি, তাহলে এ মানেই হচ্ছে অ্যাকচুয়ালি কত? এ মানে হচ্ছে আমরা যা ধরেছি তাতে এক্স, এ মানে হচ্ছে এক্স জিরো। তাহলে যেই আমি এক্সের জায়গায় এ পুট করে দেবো, মানে এক্স জিরো পুট করে দেবো, তখন এসের ভ্যালু কত হবে? জিরো। ঠিক এরপরে যেই এক্সের জায়গায় আমি এবারে আপার লিমিট বি পুট করব এখানটায়, তাহলে বি পুট করা মানে কি? এক্সএন। তাহলে এক্সএন মাইনাস এক্স জিরো মানে অ্যাকচুয়ালি এন এইচ। আমি যদি এখানটায় লিখি যে এক্সএন মাইনাস এক্স জিরো, সেটা মানে হবে এন অফ এইচ। তাহলে এখানটায় যদি আমি এন অফ এইচ পুট করে দিই, তাহলে উপর নিচে এইচ এইচ কেটে গেল, পড়ে থাকলো অনলি এন। তাহলে যেই এক্সের জায়গায় আমি বি পুট করব, এসের ভ্যালু কিন্তু এন চলে আসবে। ঠিক আছে? তাহলে এটা যদি যে আমি পেয়ে গেলাম, তাহলে আমি 1 নম্বরে এগুলো সব পুট করে দিই। তাহলে ঠিক পরে সো ফ্রম 1 নম্বর থেকে আমি পাচ্ছি আই ইজ ইকুয়ালস টু লিমিট চেঞ্জ করে দিলে 0 to n, তারপরে ওয়াই জিরো প্লাস ডেল প্লাস এস ইন্টু প্লাস এস ইন্টু ডেল ওয়াই জিরো, তারপরটা ছিল এ স্কোয়ার মাইনাস এস বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ডেল স্কোয়ার ওয়াই জিরো, তারপরে এস কিউব মাইনাস 3 এ স্কোয়ার প্লাস 2s বাই ফ্যাক্টোরিয়াল 3 ডেল কিউব ওয়াই জিরো প্লাস ডট ডট ইন্টু ডিএক্সের জায়গায় এইচ ইন্টু ডিএস গেল। দিয়ে এইচটাকে আমি বাইরে বের করে দিলাম। তাহলে এইচটাকে যদি বাইরে বের করে দিই, এবার ইন্টিগ্রেশনগুলো আমি সেপারেট করে দিই। সেপারেট করার আগে আমি আগে ইন্টিগ্রেশনটা করে দিই। তাহলে প্রথম এটার ইন্টিগ্রেশন কত হবে? সেপারেট করে ইন্টিগ্রেশন করছে আর কি। তাহলে প্রথমে ওয়াই জিরোর ইন্টিগ্রেশন কত হবে? ওয়াই জিরোটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। তাহলে অনলি এসের ইন্টিগ্রেশন, ডিএসের ইন্টিগ্রেশন এস পড়ে থাকবে, দ্যাট মিনস ওয়াই জিরো এস। তারপরে ইন্টিগ্রেশন ডেল ওয়াই জিরো তো বেরিয়ে গেছে, এসের ইন্টিগ্রেশন এস স্কোয়ার বাই 2 প্লাস তারপরে ডেল স্কোয়ার ওয়াই জিরো তো বেরিয়ে গেছে, ডেল স্কোয়ার ওয়াই জিরো বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2। এইটা আমি বাইরে বের করে নিয়ে চলে এসেছি। তাহলে এস স্কোয়ার মাইনাস এস, তার ইন্টিগ্রেশন এস কিউব বাই 3 মাইনাস এস স্কোয়ার বাই 2। ঠিক আছে? প্লাস তারপরে ডেল কিউব ওয়াই জিরো বাই ফ্যাক্টোরিয়াল 3 বাইরে বের করে নিয়ে চলে আসলাম। ডেল কিউব ওয়াই জিরো বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, তা ভেতরে পড়ে থাকলো, ইন্টিগ্রেশনের ভেতরে পড়ে থাকলো এস কিউব মাইনাস 3 এস স্কোয়ার প্লাস 2s। তাহলে তার যদি আমি ইন্টিগ্রেশন করি হবে এস টু দি পাওয়ার 4/4 মাইনাস এস কিউব বাই 3, তাহলে 3 কেটে যাবে, সামনে একটা 3 এর আছে, প্লাস এস স্কোয়ার বাই 2, তাহলে 2 উপর নিচে কেটে যাবে। ঠিক আছে? প্লাস ডট ডট লিমিট 0 to n দিস ইকুয়ালস টু এইচ। এবার এসের ভ্যালু আমি একবার 0 পুট করব, মাইনাস এসের ভ্যালু একবার এসের ভ্যালু প্রথমে আমি এন পুট করব, মাইনাস এসের ভ্যালু এরপরে 0 পুট করব। তাহলে যদি এন পুট করি, তাহলে দেখো হয়ে যাচ্ছে এন ওয়াই জিরো, তারপরটা হচ্ছে এন স্কোয়ার বাই 2 ডেল্টা স্কোয়ার ওয়াই জিরো, তারপরটা হয়ে যাচ্ছে এন কিউব বাই 3 মাইনাস এন স্কোয়ার বাই 2 ডেল্টা স্কোয়ার ওয়াই জিরো বাই 2, তারপরটা হয়ে যাচ্ছে এন টু দি পাওয়ার 4/4 ইন্টু এন কিউব প্লাস এন স্কোয়ার ইন্টু ডেল্টা কিউব ওয়াই জিরো বাই 6 প্লাস ডট ডট। ঠিক আছে? তাহলে এই যে যেটা পেলাম ইন্টিগ্রেশন করে, যেটা পেলাম নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটাকে, এটাই হচ্ছে গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা বা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। তাহলে কমা দিয়ে লিখি, দিস ইজ কল্ড জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। ঠিক আছে? গেল।
এরপরে ঠিক 6.2.1 ট্র্যাপিজয়েডাল রুল। ট্র্যাপিজয়েডাল রুলটা কি? তো আমরা গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা পেতে গিয়ে এ আর বি, এই যে আপার লোয়ার লিমিট আর আপার লিমিট, এই যে ইন্টারভ্যাল, এটাকে এনখানা সাব ইন্টারভ্যালে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তা এনখানা সাব ইন্টারভ্যালে যদি আমি ভাগ করি, দিয়ে এই ট্র্যাপিজয়েডাল রুলটা কি করে আসছে, ওই এনের জায়গায় আমি 1 পুট করে দিচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি আমি একখানাই সাব ইন্টারভ্যালে ভাগ করেছি। দ্যাট মিন্স একখানা সাব ইন্টারভ্যালে ভাগ করা মানে, এখানটা যদি আমি ছবি আঁকি এ বি, এটার আমি একটাই সাব ইন্টারভ্যালে ভাগ করেছি। তার মানে এই এ মানেই x0, বি মানেই x1, শেষ। আর কিন্তু x2 x3 পয়েন্ট নেই, এই যে একখানি সাব ইন্টারভ্যাল, এটাই নিজেই হচ্ছে একটা সাব ইন্টারভ্যাল হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার বলছি, এতদূর পর্যন্ত আমি যেটা আসলাম সেটা আমি আবার বলছি। গাউস লিজেন্ডার কোয়াড্রেচার কী করে আসলাম, আমি প্লেন নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা নিয়েছি, সেটাকে ইন্টিগ্রেশন করে দিয়েছি। প্লেন নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা নিয়েছি, যে সেটাকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। ইন্টিগ্রেশন করার সময় এখানটায় ডি, যেহেতু ভেরিয়েবল এস, তাহলে ডি এক্সের জায়গায় আমাকে ডিএস নিয়ে আসতে হবে, তাই এনেছি। আর এখানটায় যেই ডিএস পুট করবো আমাকে লিমিট চেঞ্জ করতে হবে, এটা তো এক্সের লিমিট এবি, সেখানটা এসের লিমিট, মানে এখানটা লিমিট চেঞ্জ করে নিয়ে বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করেছি। যেটা পেয়েছি সেটা হচ্ছে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। এইবারে আমি ট্র্যাপিজয়েডাল রুল পেতে গেলে এনের ভ্যালু 1 পুট করে দিলাম, মানে করবো আর কি। তাই এনের ভ্যালু 1 পুট করা মানে কি, টোটাল যে এ বি ইন্টারভ্যাল সেটাকে একটাই ভাগে ভাগ করেছি। দ্যাট মিন্স এটাই হয়ে গেছে x0 আর বিটাই হয়ে গেছে x1, x2 x3 x4 ইত্যাদি ইত্যাদি পয়েন্টগুলো আর নেই। তাহলে এবার ভেবে দেখো, আমাদের এক্সের ভ্যালু হচ্ছে x0 x1, আমি ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল বানাচ্ছি। তাহলে ওয়াইয়ের ভ্যালু y0 y1, তাহলে ডেল ওয়াই ফার্স্ট ডিফারেন্সে এখানটা অনলি কী পড়ে থাকবে, ডেল y0। এরপরে ডেল স্কোয়ার y0 বা এর নিচে বা উপরে কিছুই থাকবে না, দুটোই তো পয়েন্ট, একটা x0 একটা x1, তাহলে করসপন্ডিং ওয়াইয়ের y0 y1, তাহলে ডেল্টার ঘরে একটাই থাকবে, অনলি ডেল y0। তাহলে আমি যেই এখানটায় এনের ভ্যালু 1 পুট করব, এত দূর পর্যন্ত নেব। বাকি এই ডেল স্কোয়ার y0, ডেল কিউ y0, ডেল 4y0 ইত্যাদি ইত্যাদিগুলো কিন্তু নেবই না। কেন? কারণ ডেল স্কোয়ার y0 আসবেই তো না, দুটোই তো পয়েন্ট, ডেল কিউ y0 তো আসবেই না। ঠিক আছে, তাহলে ঠিক তারপরে আমি ট্র্যাপিজয়েডাল রুল পেতে গেলে এরকম লিখছি, let us put n equals to 1 in, এটা কিন্তু আমরা খাতায় মানে তোমাদের বোঝানোর জন্য লিখলাম, হ্যাঁ, এটা পরীক্ষায় লিখবো না। let us put n equals to 1 in general quadrature formula, then i মানে হয়ে গেল h ইন্টু n এর ভ্যালু 1, তার মানে y0 প্লাস n স্কোয়ার বাই 2 মানে হাফ ইন্টু ডেল y0। তারপরেরগুলো কিন্তু আমি আর লিখবই না। ঠিক আছে, ভুল করে এখানটায় n এর ভ্যালু 1 পুট করে দিয়ে ইন্টু ডেল স্কোয়ার y0 বাই 2 লিখতে যাও না, কারণ এটা দিয়ে দিস ইজ ইকুয়ালস টু এইচ y0 প্লাস ডেল y0 এর ভ্যালু হচ্ছে y1 মাইনাস y0 বাই 2। ঠিক আছে, এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আসছে h বাই 2 y0 প্লাস y1। যেটা পেলাম সেটাই হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুল। ক্লিয়ার? তাহলে ট্র্যাপিজয়েডাল রুল কী করে পেয়েছি, যে না তো প্রথমে গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা এনেছি, সেটা কী করে পেয়েছি, নিউটন ফরওয়ার্ডকে ইন্টিগ্রেশন করেছি, গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা পেয়েছি, সেখানটায় এন এর ভ্যালু 1 পুট করে দিয়েছি, তাহলে সেটা হয়ে গেল ট্র্যাপিজয়েডাল রুল। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু স্টেট অ্যান্ড প্রুফ ট্র্যাপিজয়েডাল রুল, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এখান থেকে থিওরামও আসবে, কোশ্চেন মানে অঙ্কও আসবে, সুতরাং বুঝতে না পারলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। ঠিক আছে, এখান থেকে প্রত্যেক বছর একটা না একটা থিওরাম আসে এবং তার সঙ্গে সঙ্গে লেজুর একটা অঙ্ক দিয়ে দেয়। তো তাহলে আমরা তোমাকে যদি বলে স্টেট অ্যান্ড প্রুফ ট্র্যাপিজয়েডাল রুল,
তাহলে প্রুফটা কী করে করব? প্রথমে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা বার করব। সেটা কী করে বার করব? ফরওয়ার্ড ইন্টারপোলেশন, তাকে ইন্টিগ্রেশন করে দিলে জেনারেল কোয়াড্রেচার, তার সেখানটা এন এর ভ্যালু 1 পুট করে দিলে ট্র্যাপিজয়েডাল রুল। ঠিক আছে? এর ঠিক পরে আমরা দেখো 11-12 পড়েছি যে একটা ইন্টারভ্যালকে এরকম কার্ভ আছে। ইন্টিগ্রেশন মানে তো এই কার্ভ আর এক্স অ্যাক্সিসের মধ্যে যে এরিয়াটুকু সেইটুকুই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু দেয়। তো আমরা একটা ইন্টারভ্যালকে যত বেশি সংখ্যায় ভাগ করতে পারবো তত এরিয়াটা অ্যাকুরেট আসবে। 11-12 আমরা ইন্টিগ্রেশনে তাই শিখেছিলাম যে এই ইন্টারভ্যালটাকে যত বেশি সংখ্যক সাব ইন্টারভ্যালে ভাগ করতে পারবো তত অ্যাকুরেট আমাদের রেজাল্টটা আসবে। তাহলে আমরা এখানটায় অ্যাকচুয়ালি কতটুকু ভাগ করেছি? একটাই ভাগে ভাগ করেছি, যেটাকে নিউটন ট্র্যাপিজয়েডাল রুল বলে আমরা চালাচ্ছি। তো কেউ একটা ভাগে ভাগ না করে যদি দুটো ভাগে ভাগ করতে চায় তাহলে তার রেজাল্ট আরও বেটার আসবে। কেউ যদি তিনটে ভাগে ভাগ করে তাহলে আরও বেটার আসবে। কেউ যদি চারটে ভাগে ভাগ করে আরও বেটার আসবে। এরকম ডট ডট করে কেউ যদি এনখানা ভাগে ভাগ করে তাহলে তার রেজাল্ট আরও বেটার আসবে। এই যদি একখানা ভাগে ভাগ না করে এনখানা ভাগেই ভাগ করতাম তাহলে সেটাকেই বলতাম কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল। ঠিক আছে? গাউস-লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলায় এন এর ভ্যালু 1 পুট করলে দিস ইজ কল্ড ট্র্যাপিজয়েডাল রুল। এবার যদি এন এর ভ্যালু আমি এনই পুট করি তাহলে যেটা পাবো সেটাকেই বলবো কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল। তাহলে এন এর ভ্যালু এন পুট করলে ফর্মুলাটা কী আসবে? আমরা প্রথমে এন এর ভ্যালু 1 পুট করলাম, তারপরে যেটা অলরেডি পেয়ে গেছি, তারপরে 2 পুট করব, তারপর 3 পুট করব, এরকম ডট ডট করতে করতে এন পুট করে দেবো। যেই এন এর ভ্যালু এন পুট করে ফর্মুলাটা পেয়ে গেলাম সেটাই বলে দেবো কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল। তাহলে এর ঠিক পরে if we take n equals to 2 then n equals to যদি আমি 2 পুট করি তাহলে ছবিতে আমার কি আসবে? যে এটা a মানে x0, মধ্যেখানে x1 আর b মানেই হয়ে গেল x2। n এর ভ্যালু 2 পুট করা মানে দুটো সাব ইন্টারভ্যাল, a একটা সাব ইন্টারভ্যাল, a একটা সাব ইন্টারভ্যাল। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি পয়েন্ট কটা হবে? 3টে। যটা সাব ইন্টারভ্যাল থাকে তার থেকে একটা পয়েন্ট বেশি থাকে। তাহলে এন এর ভ্যালু 2 মানে দুটো সাব ইন্টারভ্যাল, তাহলে 3টে পয়েন্ট থাকবে। এ মানে x0, মধ্যেখানে একটা পয়েন্ট x1, তারপর এটা x2। তাহলে এবার এক্স আর ওয়াই, আচ্ছা এত কিছু বলা দরকার নেই। তাহলে এরকম 3টে পয়েন্ট পেলাম। তাহলে দেন, আচ্ছা দেন তো দেন আই ইজ ইকুয়ালস টু এ টু বি এফ অফ এক্স ডিএক্স, তার মানে x0 টু লাস্টের পয়েন্ট হচ্ছে x2 এফ অফ এক্স ডিএক্স। দিস ইজ ইকুয়ালস টু আমরা x0 থেকে এই যে যদি আমি n এর ভ্যালু 1 নিই তাহলে যে আই মানে অ্যাকচুয়ালি কী ছিল? x0 টু x1, কারণ এটা দুটোই তো পয়েন্ট ছিল। এখানটায় যদি আমি এখানটায় লিখতাম যে x0 টু x1 এফ এক্স ডিএক্স, তাই লিখতে হতো এখানটায় যদি আমি ইন্টিগ্রেশন আকারে লিখতাম x0 টু x1 এফ এক্স ডিএক্স, সেটা মানে এটা এসছে। তাহলে আমি x0 থেকে x1 মানে একটা স্টেপের ইন্টিগ্রেশন পেয়েছি। এখানটায় কিন্তু দুটো স্টেপ হয়ে গেছে, বুঝতে পারছো? x0 থেকে x1 এত দূর পর্যন্ত আমরা জানি, কিন্তু এখানটায় লাভ মেরে x2তে চলে গেছে। সেটার ইন্টিগ্রেশন তো আমি এটা লিখতে পারবো না। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? তাহলে সেটা কী করবো? দুই ভাগে ভাগ করে দিই। x0 টু x1 এফ এক্স ডিএক্স প্লাস x1 টু x2 এফ এক্স ডিএক্স। তাহলে x0 টু x1 যদি হয় তার ফর্মুলা হচ্ছে h/2 y0 y1। তাহলে এখানটায় লিখে দিই h/2 y0 প্লাস y1 প্লাস এটা x1 x2। তাহলে সিমিলারলি আমরা কী পাবো এখানটায়? y1 প্লাস y2। এটাকে আমি যদি সিম্পলিফাই করে লিখি y0 প্লাস y2 প্লাস 2y1। ঠিক আছে? ঠিক তারপরে আমি যদি n এর ভ্যালু 3 নিতাম, if we take n equals to 3 then I মানে হয়ে যেত x0 টু x3, n এর ভ্যালু 2 নিলে x2 পর্যন্ত হতো, তাহলে n এর ভ্যালু 3 নিলে x3 পর্যন্ত হবে এফ এক্স ডিএক্স। তাহলে এটাকেও আমি ভাগ করে দিই একটা স্টেপে, যে x0 টু x1 এফ এক্স ডিএক্স প্লাস x1 টু x2 এফ এক্স ডিএক্স প্লাস x2 টু x3 এফ এক্স ডিএক্স। দিস ইকুয়ালস টু এটার ফর্মুলা হচ্ছে h/2, আচ্ছা পরের লাইনে লিখি। প্রথমটুকুর ফর্মুলা হচ্ছে আমরা অলরেডি বার করে ফেলেছি, সেটা হচ্ছে
ইজ ইকুয়ালস টু h/2 y0 প্লাস y1, তারপরেরটা h/2 y1 প্লাস y2, তারপরেরটা h/2 y2 প্লাস y3। এটাকে যদি আমি h/2টা কমন নিই তাহলে y0 প্লাস y2 প্লাস 2 ইন্টু y0 প্লাস y0 প্লাস y3, আর বাকি y2 আর y1 দুবার করে আছে। ঠিক আছে, মানে ফার্স্টের আর লাস্টেরটা সিঙ্গেল একবার করে, আর মাঝের পয়েন্টগুলো দুবার ইন্টু 2 হয়ে আছে। ঠিক আছে, তাহলে 3খানা ভাগ করলে যদি এরম হয়, তাহলে এনের জায়গায় যদি আমি এনখানায় ভাগ করি তাহলে কি হবে? সো পুটিং n ইকুয়ালস টু n, আমরা এনের জায়গায় nই পুট করে দিলাম। উই হ্যাভ, বা এখানটায় এটা না লিখে বইয়ে এরম ভার্সানে লেখা আছে যে লেটাস ডিভাইড AB ইন n সাব ইন্টারভ্যাল। এনের জায়গায় ইনপুট করা মানে হচ্ছে এই ইন্টারভ্যালটাকে এবার এই এবি ইন্টারভ্যালটাকে এবার এনখানা সাব ইন্টারভ্যালে ভাগ করে দিয়েছি। বইয়েতে এই ভাষায় লেখা আছে, তোমরা এটাও লিখতে পারো। তাই যদি হয় তাহলে আলটিমেটলি আই মানে কী হয়ে যাবে? x0 টু xn fx dx। দিস ইজ ইকুয়ালস টু, আমি আবার ভাগ করে দিই, x0 টু x1 fx dx প্লাস x1 টু x2 fx dx, তারপরটা যদি লিখি x2 টু x3 fx dx প্লাস ডট ডট xn-1 xn fx dx। ক্লিয়ার? তাহলে প্রথমটার জন্য ভ্যালু কত হবে? h/2 y0 প্লাস y1, তারপরে ভ্যালু হবে h/2 y1 প্লাস y2, তারপরে ভ্যালু হবে h/2 y2 প্লাস y3 প্লাস ডট ডট করে লাস্টে এটার ভ্যালু কত হবে? h/2 yn-1 প্লাস yn দিয়ে যদি আমি এটাকে একসাথে ব্র্যাকেটে লিখি, h/2 y0 আর ynটা একবার করে আছে, আর বাকি y1 দুবার আছে, y2 দুবার আছে, y3 দুবার আছে, yn-1 এটা আগেরটাই আছে। তাহলে বাকি সব কিছু কিন্তু দুবার করে আছে, y1 প্লাস y2 প্লাস ডট ডট yn-1। এই যে ফর্মুলাটা পেলাম এটাই হচ্ছে হুইচ ইজ কল্ড কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল। ঠিক আছে, তাহলে আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি, দেখো খুব ইম্পর্টেন্ট জায়গাটা, এখান থেকে কোশ্চেন আসবেই। আমি প্রথমে গাউস লিজেন্ডার, তাহলে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে কটা ফর্মুলা? এক মেন ফর্মুলা কটা? দুটো, এক গাউস লিজেন্ডার আর এক নিউটন কোটস। নিউটন কোটসের কথা ভুলে যাবো, আমরা পরে করছি। আপাতত আমরা গাউস লিজেন্ডার ফর্মুলা কী করে এসেছে সেটা বলছি। প্লেন নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, সেটাকে ইন্টিগ্রেশন করে দিয়েছি। এ বিটাকে প্রথমে এনখানা সাব ইন্টারভ্যালে ভাগ করে দিয়েছি, ইকুয়াল লেন্থের সাব ইন্টারভ্যাল অবভিয়াসলি, দিয়ে আমরা এই নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটাকে ইন্টিগ্রেশন করে দিয়েছি। ইন্টিগ্রেশন করে দিয়ে তার মধ্যে লিমিট ফিমিট চেঞ্জ করেছি। ইন্টিগ্রেশন করে দিয়ে যে ফর্মুলাটা আসলো সেটা হচ্ছে গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা বা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। ঠিক আছে, এই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলায় এনের ভ্যালু যদি 1 বসাই তাহলে সেটাই হবে ট্র্যাপিজয়েডাল রুল। এবার এনের ভ্যালু 1 বসাতে গেলে কয়েকটা জিনিস ভাইটাল মনে রাখতে হবে, সেটা হচ্ছে এনের ভ্যালু 1 বসালে আমাদের ডেল y0 পর্যন্ত যাবে, সুতরাং আমরা লিখবো এত দূর পর্যন্ত, ভুল করেও এটা লিখবো না। এটা লিখলে তো এটা নন জিরো, মানে এই জায়গাটায় তো নন জিরো চলে আসবে, এই জায়গাটা নন জিরো কোয়ান্টিটি চলে আসবে, তার মানে ডেল স্কোয়ার y0 এর ভ্যালু এখানটায় ইনক্লুড হয়ে যাবে, ফর্মুলাটাই ভুল হয়ে যাবে। তুমি ডেল y0 তো আসবেই না, তাই এই টার্মটা আমরা লেখা যাবে না। এই টার্ম কেন, এই টার্ম তার পরের টার্ম কিছুই লেখা যাবে না। তো যাই হোক, এনের ভ্যালু 1 লিখলে যেটা আসলো ট্র্যাপিজয়েডাল রুল। এইবার আমি ওটাকে তো একটা সাব ইন্টারভ্যালে ভাগ করেছি, 2, 3, 4, 5টা যত বেশি সাব ইন্টারভ্যালে ভাগ করব তত আমাদের রেজাল্ট আরও বেটার আসবে। তাহলে বেটার রেজাল্ট আসার জন্য আমরা যেটা পাবো সেটাকে বলা হয় কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল। তাহলে কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল কী করে বার করবো? এটা তো একটা ভাগে ভাগ করেছি, এবার আমি দুটো ভাগে ভাগ করলাম, তাহলে এ মানে x0, বি মানে x2। ঠিক আছে, তাহলে এবার x0 থেকে x2 দুটো সাব ইন্টারভ্যালকে লাফ মেরে চলে যাচ্ছি। দুটো সাব ইন্টারভ্যালকে লাফ মেরে গেলে আমরা ফর্মুলা জানি না, আমরা জানি x0 থেকে x1, মানে একটা লাফ যদি মারি তার ফর্মুলা আমরা জানি। তাহলে এই দুটো লাফকে আমরা ভেঙে দিচ্ছি,
এক্স জিরো থেকে এক্স ওয়ান একটা, এক্স ওয়ান থেকে এক্স টু আরেকটা, ঠিক আছে? দুটো ডাইরেক্ট এক্স জিরো থেকে এক্স টু গেলে তো আমরা ফর্মুলা লিখতে পারবো না, তাহলে এটাকে ভেঙে দিলাম এক্স জিরো থেকে এক্স ওয়ান, এক্স ওয়ান থেকে এক্স টু। তাহলে এক্স জিরো থেকে এক্স ওয়ান যদি হয় ফর্মুলা হয় ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান, অবভিয়াসলি সামনে এইচ বাই টু আছেই, এক্স জিরো থেকে এক্স ওয়ান ইন্টিগ্রেশন করলে ওয়াই জিরো ওয়াই ওয়ান, তাহলে তাই লিখলাম। এবার যদি আমার এক্স ওয়ান এক্স টু হয় তাহলে ভেতরে কী হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, লিখে দিয়ে এই ফর্মুলা আসছে। এনের ভ্যালু যদি 3 হয় তাহলে তিনটে লাভ মেরেছি, তিনটে লাভটাকে আমি তিনটে ভাগে ভাগ করে দিলাম, এক্স জিরো টু এক্স ওয়ান, এক্স ওয়ান টু এক্স টু, এক্স টু টু এক্স থ্রি। তাহলে এটার ফর্মুলা আমরা জানি এইচ বাই টু ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান। তারপরে ফর্মুলা লিখবো প্লাস, প্লাস তো আছেই, এইচ বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস এইচ বাই টু ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, পুট করে দিলাম, দিয়ে এটা আসলো। তাহলে তিনটে ভাগে ভাগ করলে যদি তাই হয়, এবার এনটাকে মানে এনের জায়গায় এনই পুট করেছি, বা ভাষায় যদি লিখতে চাই সেটা আমরা লিখব নাও লেট আস ডিভাইড এ বি ইন এন সাব ইন্টারভ্যালস। তাই যদি হয় তাহলে আলটিমেটলি এ মানে এক্স জিরো, বি মানে এক্স এন, এনখানা সাব ইন্টারভ্যালে যদি এ বিকে ভাগ করি তাহলে এ মানে হয়ে যাবে এক্স জিরো, বি মানে হয়ে যাবে এক্স এন, সেটাই লিখেছি। দিয়ে এখানটায় একটা একটা করে লাফে আমি ভাগ করে দিচ্ছি, এক্স জিরো টু এক্স ওয়ান, এক্স ওয়ান টু এক্স টু, এক্স টু টু এক্স থ্রি, ডট ডট করে এক্স এন মাইনাস ওয়ান টু এক্স এন। দিয়ে এবার এটার ভ্যালু এক্স জিরো এক্স ওয়ান থাকলে এখানে ওয়াই জিরো ওয়াই ওয়ান হয়েছে, এক্স ওয়ান এক্স টু থাকলে এখানটায় ওয়াই ওয়ান ওয়াই টু হয়েছে, এক্স টু ওয়াই থ্রি থাকলে সরি এক্স টু এক্স থ্রি থাকলে এখানটায় ওয়াই টু ওয়াই থ্রি হয়েছে, ডট ডট করে এখানটায় এক্স এন মাইনাস ওয়ান এক্স এন, তাহলে ওয়াই এন মাইনাস ওয়ান ওয়াই এন, ক্যালকুলেশন করে লিখলে এটা হবে। দিস ইজ কল কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল। তাহলে অবভিয়াসলি দেখেই বুঝতে পারছো যে ট্র্যাপিজয়েডাল রুলের থেকে কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল আরও বেটার রেজাল্ট দেবে। কেন? কারণ ট্র্যাপিজয়েডাল রুলে আমি ইন্টারভ্যালটাকে একটাই ভাগে ভাগ করেছি, কিন্তু কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুলে ওই ইন্টারভ্যালটাকে আমি এনখানা ভাগে ভাগ করে দিচ্ছি, মানে একের বেশি ভাগে ভাগ করে দিচ্ছি। তাহলে অবভিয়াসলি আমাদের কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুলটা আরও বেটার রেজাল্ট দেবে, ঠিক আছে? এবারে আমরা মনে রাখবো কী করে কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুলের ফর্মুলা, এটা মনেও রাখতে হবে, অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, যে এইচ বাই টু প্রথম সংখ্যা প্লাস লাস্টের সংখ্যা প্লাস টু ইন্টু মাঝের যা আছে, প্রথম এইচ বাই টু তো আছেই সামনে, প্রথম প্লাস লাস্ট প্লাস টু ইন্টু মাঝের যা আছে, এইভাবে আমরা মনে রাখবো কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল। এবার এটা আমার কাজে কী লাগবে, সেটা কী লাগবে, কেন লাগবে, কীভাবে লাগবে, এটা ছাড়া আর কিছু আছে কিনা সেটা আমরা পরে বুঝবো। আপাতত আমরা যেটুকু পড়লাম সেটুকু ভালো করে বুঝবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা সিমসন 1/3 রুল পড়াবো। ওই গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলায় প্রথমে আমরা এনের ভ্যালু 1 পুট করে ট্র্যাপিজয়েডাল রুল পেয়েছি, কিন্তু প্রথমেই যদি এনের ভ্যালু ডাইরেক্ট 2 পুট করে দিই তার মানে তখন আমার এই ডেল স্কোয়ার ওয়াই জিরোটা শুদ্ধ থেকে যাবে, বুঝে গেছে? আমি যদি এনের ভ্যালু 1 পুট করি গাউস লিজেন্ডার কোয়াড্রেচারে তাহলে আমাদের এই এটা ডেল, আমি ভুল করে ডেল স্কোয়ার লিখেছি, যাই হোক, তাহলে এখানটায় আমি যদি এনের ভ্যালু 1 পুট করতাম তাহলে ওয়াই জিরো ডেল ওয়াই জিরো এত দূর পর্যন্ত থাকতো, দিয়ে যেটা এসছে সেটা ট্র্যাপিজয়েডাল রুল। আর যদি আমি প্রথমেই ডাইরেক্ট এনের ভ্যালু 3 মানে 2 না পুট করে 3 পুট করে দিই তাহলে প্রথমেই ডেল স্কোয়ার ওয়াই জিরো পর্যন্ত আসবে, তাহলে যে ফর্মুলাটা আসবে সেটা আসবে সিমসন 1/3 রুল, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন আমরা সিমসন 1/3 রুল পড়বো। বেশ।